দেখুন, এটা হওয়ারই ছিল। যে ছবি আপনারা দেখলেন এটা হওয়ারই ছিল একদম। আপনারা অনেকে বলেন না যে ভাই যা হোক তা হোক এমন মাল কামিয়েছে 7 জন্ম ধরে বসে বসে খাবে। আপনারা বলেন না, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 7 জন্মের হিসাব নেব, এমন শাস্তি দেবো 7 জন্ম ধরে মনে রাখবে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো ঝড় তুলে দিয়েছেন, তুফান তুলে দিয়েছেন, সুনামি তুলে দিয়েছেন। তিনি আজকে 3টে সভা করেছেন। প্রথমটা হচ্ছে কাটোয়ায়, বর্ধমানের কাটোয়া। তারপরে সভাটা হয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। তারপরে সভাটা হয়েছে দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডিতে। সেখানে একদম শেষ সভাটাতে দেখুন, লোকজন সেগুলো তো বলার অপেক্ষাই রাখে না। একদম সুনামির মতো, আঁধির মতো ঝড় উঠে গেছে, এমন আবেগ। বিশ্বাস করুন, 2021-এর তো বিধানসভা ভোট, এর আগে অনেকগুলো বিধানসভা ভোট আমাদের দেখার সৌভাগ্য হয়েছে খুব কাছ থেকে। আবেগ মানে 2014-তে একটা আবেগ কাজ করেছিল, যখন লোকসভা ভোট হয়েছিল, যখন মোদী প্রধানমন্ত্রী প্রজেক্টেড, গোটা ভারতে যে ঝড়টা উঠেছিল। কিন্তু এই 2026-এ যে ঝড়টা পশ্চিমবঙ্গে উঠেছে, এরকম ঝড় কিন্তু বাবা আমি দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি একদম মন থেকে বলছি, আমি এত আবেগ দেখিনি, এত উৎসাহ, উদ্দীপনা, এত রাগ, এত ক্রোধ দেখিনি। দেখুন, এই যে ভিডিওটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ময়নার ছবি। আপনারা জানেন 14 তারিখে মানে 14ই মার্চে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তৃতা দিয়েছিলেন, তখনও নির্বাচন ঘোষণা হয়নি। তখন থেকে একটা সুর তৈরি হয়ে গিয়েছিল যে ভাই তুমি চোখ রাঙালে আমি তোমাকে পাল্টা চোখ রাঙাবো, তুমি একটা থাপ্পড় মারলে আমি তোমার দুটো গাল কষিয়ে চড়িয়ে লাল করে দেবো। কোথায় হয়েছিল? উত্তর কলকাতার গিরিশ পার্কের কাছে, মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে। সেখানে যখন ব্রিগেডগামী গাড়ি যাচ্ছিল, ইট ছোড়া হয়েছিল, পাথর ছোড়া হয়েছিল, আচ্ছা করে উত্তম মধ্যম ওষুধ দেওয়া হয়েছিল, পাল্টা ওষুধ। সেই ধারাটা প্রবহমান, বুঝলেন তো? সেই ধারাটা প্রবহমান বরানগরে যা হয়েছে। তারপরে কলকাতা সহ বিভিন্ন জেলায় জেলায় আপনারা যখনই তোলামূলের লোকেরা চোখ রাঙাচ্ছে, আপনাদেরকে কিছু কুকথা বলার চেষ্টা করছে, যখন আপনাদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, ভয় দেখানোর চেষ্টা করছে, আপনারা দেখুন, একটুখানি চোখ কান খোলা রাখুন, শুনতে পাবেন, চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আর কেউ মাথা নিচু করে চলে আসছে না, পাল্টা ওষুধ দিচ্ছে। এই যে কয়েকদিন আগে আপনাদের ময়না বিবি না ময়না পিসি না হায়না গাজী কি বলেন আপনারা, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তিনি তো ভোটের প্রচারে বলেছিলেন না, মনে নেই? যে মা বোনেরা আপনারা ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন, বাইরে থেকে হাজার হাজার গাড়িতে করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক নাকি ভুয়া ভোটাররা আসছে ভোট দেবে, আপনারা ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন। জগন্নাথের রথযাত্রার সময় যেভাবে ঝাঁটা দিয়ে সাফ করেন আপনারা, সেইভাবে সাফ করবেন। ঝাঁটা নিয়ে আজকে মা বোনেরা বেরিয়েছেন, ছবিটা দেখছেন, ঝাঁটা নিয়ে তারা বেরিয়েছেন। তৃণমূলের প্রার্থী সে যখন ভোটের প্রচার করতে এসেছিল, এই চোর যা বলে ঝাঁটা মারতে মারতে মায়েরা, বোনেরা, দিদিরা দূর করে দিচ্ছে পাড়া থেকে, লজ্জায় অপমানে মাথা নিচু করে চোরের মতো পালিয়ে যাচ্ছে। কেন যাবেন না বলুন তো, কেন যাবে না? আজকে সকাল থেকে কি চলছে খবর তো নিশ্চয়ই আপনারা রাখেন। দক্ষিণ কলকাতার নাকতলায় শ্রীমান পার্থ চট্টোপাধ্যায়, যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী, তার নাকতলার বাড়ির সামনে কি চলছে দেখেছেন তো? সিআরপিএফ ঘিরে রেখেছে গোটা বাড়িটাকে, ঘন্টার পর ঘন্টা। যেভাবে 2022 সালে তল্লাশি চলেছিল, যেভাবে এই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা, 50 কোটি টাকা, 11 কিলো সোনা পাওয়া গিয়েছিল। যদি প্রকাশ্যে এই টাকাটা থাকে, আরো কত কোটি টাকা ক্যামাক স্ট্রিটে গেছে, কত কোটি টাকা কালীঘাটে গেছে। টাকার তলায় তো 7 জন্ম ধরে এরা চাপা পড়ে থাকবে। এত টাকা কামিয়েছে, মাল কামিয়েছে, আমাদের আপনাদের
বুকের উপরে পা দিয়ে গলার মধ্যে আঙুল ঢুকিয়ে রক্ত চুষে খেয়েছে, আমাদের অর্গান হয়তো বিক্রি করে দিয়েছে কারো কারো, আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে খেলেছে, চুরি করেছে, রেশন চুরি করেছে, স্বাস্থ্য চুরি করেছে, সব জানেন আপনারা। এই পার্থ চট্টোপাধ্যায়কে আবার কি অ্যারেস্ট করা হবে? কি করা হবে না করা হবে, তার থেকে কি বলানো হবে, কে কাকে চুপ করে থাকতে বলবে, সব আপনারা জানেন। যখন 2022 সালে যখন অ্যারেস্ট হয়েছিল 23শে জুলাই এই পার্থ চট্টোপাধ্যায়, তার ঠিক একদিন আগে 21শে জুলাইয়ের মঞ্চে এই পার্থ চ্যাটার্জি ছিল, এবং যে রাত্রে অ্যারেস্ট হচ্ছে টানা 26 ঘন্টা তাকে জেরা করেছিল ইডির যিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মিথিলেশ কুমার মিশ্র, তাকে যখন গ্রেপ্তার করেছিলেন তার আগে তিনি বলেছিলেন আপনার আত্মীয়ের নাম বলুন। তখন পার্থ চ্যাটার্জি বলেছিলেন আমার সবচেয়ে কাছের আত্মীয়ের নাম মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুঝলেন? 5 বার ফোন করেছিল, 5 বার। অ্যারেস্ট মেমো হয় তো, মানে যখন কাউকে অ্যারেস্ট করা হয় তখন একটা অ্যারেস্ট মেমো দেওয়া হয়। মানে এ রাজ্যের এই তোলামূলের পুলিশের আমলে অনেক সময় অ্যারেস্ট মেমো দেওয়া হয় না, ভুলভাল গাঁজা কেস, পেটি কেস, হ্যান কেস, স্যান কেস, মানে কথা বিরোধিতা করবে তৃণমূলের, তার কারণে হয়তো রাষ্ট্রদ্রোহিতা, আর্মস অ্যাক্ট, যা তা পারে দিয়ে দেবে। তো পার্থ চ্যাটার্জিকে তো আইন মেনে অ্যারেস্ট করা হয়েছিল। পার্থ চ্যাটার্জিকে যখন অ্যারেস্ট করা হয় তখন বলা হয়েছিল যে আপনার ঘনিষ্ঠ আত্মীয়কে ফোন করুন। পার্থ চ্যাটার্জি ফোন করেছিলেন মমতা ব্যানার্জিকে 5 বার, সেটা অ্যারেস্ট মেমোয় উল্লেখ রয়েছে। অ্যারেস্ট মেমোটা আপনারা জানেন, দেখেছেন, আরো একবার দেখে নিন। মমতা ব্যানার্জি ফোন তোলেনি। তারপর থেকে মমতা ব্যানার্জি মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে, চুরির ভাগ নিয়েছে, ডাকাতির ভাগ নিয়েছে, তোলাবাজির ভাগ নিয়েছে, কিন্তু তৃণমূল আর পার্থ চ্যাটার্জিকে কাছে রাখেনি। কোন লজ্জায় রাখবে? পাহাড়ের মতো টাকা উদ্ধার হচ্ছে, পাহাড়ের মতো টাকা উদ্ধার হচ্ছে। সেই পার্থ চ্যাটার্জি তো বেশ কয়েক বছর পরে জেল থেকে বেরোলেন, এবং রাজ্য সরকারের অধীন যেহেতু কারা ব্যবস্থাটা রয়েছে, তিনি বেশ রসে বসে ছিলেন। যেটা জানা যায় তিনি মাটন খেতেন, চিকেন খেতেন, তিনি তার মতো করে তার বান্ধবীর সঙ্গে গল্প করতেন, তিনি অসুস্থতার বাহানা দিয়ে 5 স্টার কোয়ালিটিতে থাকতেন। জানেন তো এগুলো হয়। এইবারে যেটা হয়েছে যে কারা দপ্তরের ডিজিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কারা দপ্তরের ডিজিকে কি শুধু ট্রান্সফার করা হয়েছে, একাধিক আইএএস আইপিএস দের তাদেরকে ভোটের কাজে রাখা হয়নি, পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো সম্পর্ক রাখা হয়নি। সাধের যে সমস্ত পুলিশ অফিসাররা ছিলেন, সে ডিজি হতে পারেন, সিপি হতে পারেন, যে কোনো কমিশনারেটে তাদেরকে আগে সরিয়ে দিয়েছে। এই তো খানিকক্ষণ আগে খবর পেলাম কলকাতা পুলিশের বেশ কয়েকজন জয়েন্ট সিপিকে পর্যন্ত সরিয়ে দিয়েছে। আর কলকাতা পুলিশের যে সিপি মানে পুলিশ কমিশনার ছিলেন সুপ্রতিম সরকার, তাকে তো তামিলনাড়ুতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাও ভাই ইডলি দোসা খাও। তিনি বলেছিলেন যে আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। তিনি একা নন, যে 5 জন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে, সুপ্রতিম সরকার, ধৃতিমান সরকার, রশিদ মুনির খান, অলোক রাজোরিয়া, ভাস্কর মুখোপাধ্যায়, 5 জনকে পাঠানো হয়েছে তামিলনাড়ুতে ভোটের কাজে। তামিলনাড়ুতে 23 তারিখে ভোট, 23 তারিখে আমাদের রাজ্যেও প্রথম দফার ভোট হবে, দ্বিতীয় দফার ভোট হবে 29 তারিখে। এবং এই যে তামিলনাড়ুতে যারা গেছে তারা কিন্তু ফল প্রকাশ হবে 4 মে, তারপরে তারা সেখান থেকে আসতে পারবে। তামিলনাড়ুতে ভাষা একটু সমস্যা হবে, খাবারের একটু সমস্যা হবে, ওয়েদারের একটু সমস্যা হবে, আর তাদের সাধের যে পিসি বা চটি পিসি তিনি তো থাকবেন না, ফলে তাদেরকে কয়েকদিন একটু কষ্টে থাকতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ, যেতেই হবে। সুপ্রতিম বাবুকে পাঠানো হয়েছে তিরুনেলভেলি জেলায়, ধৃতিমান সরকারকে পাঠানো হয়েছে কৃষ্ণগিরি জেলায়, রশিদ মুনির খানকে শিবগঙ্গা জেলায়, অলোক রাজোরিয়াকে নাগাপট্টিনামে পাঠানো হয়েছে, ভাস্কর বাবুকে পাঠানো হয়েছে মেইলা দুথুরাই। জানেন তো তামিলনাড়ুর সব উল্টো উল্টো, মানে যারা গেছেন চিকিৎসার কাজে কারণে গেছেন, ভেলোরে গেছেন, তারা জানেন। মানে আমরা তো একদিকে মাথা নেড়ে হ্যাঁ বলি, ওরা এরকম 2 বার মাথা নাড়লে ওরা হ্যাঁ বলে, মানে আমাদের উল্টোটা। আমরা যেটাকে 2 বার এরকম না বলি যে আমি রাজি নই, ওরা বলে ওরা এটা মানে হ্যাঁ, মানে আমাদের উল্টোটা। আর উচ্চারণগুলো এমন, মানে ধরুন আলুকে বলে উড়লি খিড়িঙ্গি, টমাটোকে বলে তাকালি, মানে এই সমস্ত ভাষা আছে। সাপটিংলা মানে খাওয়া হয়ে গেছে, কোনো ভাষাগত মিল পাবেন না। তামিল অত্যন্ত একটা প্রাচীন সংস্কৃতি, অত্যন্ত রিচ, অত্যন্ত উন্নত ঐতিহ্য তাদের রয়েছে, প্রাচীন ঐতিহ্য রয়েছে। সেগুলো নিয়ে কথা বলছি না, আমি বলছি যারা এই মাছে ভাতে বাংলার সঙ্গে থেকে থেকে চটি চেটে চেটে যারা বেশ অনুগামী হয়েছিল, তাদের একটু সমস্যা হবে তামিলনাড়ুতে। এতদিন থাকতে হবে বেচারা, বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে ওইখানে পড়ে থাকতে হবে। আর কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম কলকাতা পুলিশের সাদের যিনি অফিসাররা, মিরাজ খালিদ, দীনেশ, দীপক সরকার, সবাইকে 9 জন অফিসারকে সরিয়ে দিয়েছে। 9 জন অফিসারকে সরিয়েছে, বুঝলেন তো। এই আবহে
তো তুফান চলছে রাজ্যে। কেন্দ্রীয় মন্ত্রীরা, অমিত শাহ তো আছেন, নরেন্দ্র মোদী তিনি আজকে পরপর 3টে সভা করেছেন। 3টে সভা বন্ধুরা, কাটোয়া, জঙ্গিপুর এবং কুশমান্ডি, 3টে সভায় কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এবং আমাদের পরিচিতদের অনুরোধ করে কিছু ছবি আনিয়েছি, ভিডিও আনিয়েছি দেখার মতো। তারা অ্যামেচার হাতে একটা সাধারণ মোবাইল দিয়ে যে ছবিটা তুলতে পেরেছে, সেই ছবি দেখে বোঝা যাচ্ছে তিল ধারণের জায়গা নেই। 3 জায়গাতেই তিল ধারণের জায়গা নেই। মানুষের মধ্যে এত আবেগ, এত উদ্দীপনা, এত উৎসাহ, এবং তাড়ানোর জন্য ওই যে যেটা বাজে এখন শুনবেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বুঝলেন তো, মানুষ পাল্টানোর জন্য মরিয়া হয়ে গেছে। ঠিক 2021-এও এইরকম একটা আবেগ কাজ করেছিল। একই রকমের হাওয়া আপনারা পাচ্ছেন না। অনেকে 2-1 দিন আগে পর্যন্ত ভাবছিলেন হাওয়া কোথায়, হাওয়া কোথায় ভাই, ভোটের হাওয়া উঠছে না, আবেগ দেখতে পাচ্ছি না। তারা এবারে পাচ্ছেন তো? বুকে হাত দিয়ে বলুন, পাচ্ছেন তো হাওয়াটা? বুঝতে পাচ্ছেন, টের পাচ্ছেন মানুষের মধ্যে যে আবেগটা, যে বাক্সের মধ্যে কার্যত বলতে গেলে তারা ঢাকনা বন্ধ করে বুকের মধ্যে রেখে দিয়েছিল, একটু একটু করে এখন বেরোচ্ছে। পাচ্ছেন তো? এবারে নরেন্দ্র মোদী বলছেন এগুলো তো ট্রেলার চলছে, এগুলো ট্রেলার চলছে, 4 মে ফল প্রকাশের পরে আসল সিনেমা দেখানো হবে। তিনি যেটা বলেছিলেন না, যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব, আজকে তিনি বলেছেন যে এমন হিসাব নেব যে ওরা 7 জন্ম মনে রাখবে। যারা চোরেরা, বাটপাড়েরা, দুষ্কৃতীরা, ফেরেবাজরা, ডাকাতরা, ধর্ষকরা, তাদের উপরে এমন হিসাব নেওয়া হবে যে 7 জন্ম তারা মনে রাখবে। এই কারণে আমরা থাম্বনেলে রেখেছি 7 জন্মের হিসাব। এটা কিন্তু নেবে, এটা কথার কথা না, বুঝলেন তো? এটা কথার কথা না, 7 জন্মের হিসাব হবে। আপনারা জানেন আসাম, পন্ডিচেরি এবং কেরালায় ভোট হয়ে গিয়েছে, সেখানে কোনো একটা পর্যন্ত হিংসার খবর পাওয়া যায়নি, কোনো রক্তপাতের খবর পাওয়া যায়নি, অত্যন্ত শান্তিপূর্ণভাবে, এবং ভোটের হার 70%-এর বেশি। এবং ভোটের হার যখনই বেশি হয় তখনই বোঝা যায় যে এনডিএ বা বিজেপির দিকে সেই ভোটগুলো পড়ছে। উদাহরণ হিসেবে নরেন্দ্র মোদী বলছেন যে আমরা বিহারে দেখেছি, হরিয়ানায় দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি, এবং পশ্চিমবঙ্গের মানুষকে তিনি ভয়হীন ভাবে বিজেপির ওপরে ভরসা করে বুথে পর্যন্ত যেতে বলছে। মানে বুথ পর্যন্ত যান, আপনাদের সমস্ত কিছু দায়িত্ব আমাদের, নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন কি কি ব্যবস্থা নিচ্ছে দেখুন। এখনো পর্যন্ত কয়েকজনের কৌতূহল ছিল, তারা এখনো পর্যন্ত বলে যাচ্ছেন যে না না দীপঙ্কর ভাই তুমি ভুল বলছো, বুথে তৃণমূলের এজেন্টরা থাকবে না, নতুন নোটিফিকেশন আসবে, অপেক্ষা করুন আপনারা, নোটিফিকেশন আসবে। মুখে মুখে বলা হয়ে গেছে আরোদেরকে কিছু কিছু আরো বদমাইশি করার চেষ্টা করছে। কসবার যিনি আরো হিসেবে রয়েছেন দক্ষিণ 24 পরগনার কসবায় পূর্ণিমা দে, এই পূর্ণিমা দে তো কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়োগ করেছেন এবং সেটা বাতিল হতে চলেছে। আর এই পূর্ণিমা দের বিরুদ্ধে ইলেকশন কমিশনে অভিযোগও জমা পড়ে গিয়েছে। বিরোধী দলনেতা তিনি ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন এবং এর ব্যবস্থাটা হয়ে যাবে। আর পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি গেছে মানে কি শুধু পার্থর বাড়িতে গেছে? স্কুল শিক্ষা দপ্তরে যে বিরাট বড় পাহাড়ের মতো দুর্নীতি হয়েছিল, সেখানে কল্যাণ ব্যানার্জি, শান্তি প্রসাদ, মানিক ভট্টাচার্য, বা এখন জেলে রয়েছে বড়োয়ার এমএলএ জীবন কৃষ্ণ সাহা, আরো সমস্ত কালাকাররা ছিল। প্রসন্ন কুমার বলে একজন লোক ছিল, তার অফিস রয়েছে নিউ টাউনে, সেখানেও কিন্তু রেড করা হয়েছে। এই খবর যখন আপনাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি, মানে রেকর্ডিংটা করছি, তখনও পর্যন্ত রেড চলছে। সেই সকাল 10টা থেকে রেডটা শুরু হয়েছে। এর আগে 26 ঘন্টা জেরা করার পরে পার্থকে অ্যারেস্ট করা হয়েছিল, তার বান্ধবীকে পরে অ্যারেস্ট করা হয়েছিল। অতএব অ্যারেস্ট হয়তো হতে পারে, হয়তো সে তার পিসি বা ময়না বিবি বা হায়নাগাজি, আপনারা যে সমস্ত আপু খালু যা বলেন, তার বিরুদ্ধে কিছু বলবে না, সে সময় উত্তর দেবে। ইতিমধ্যে যা প্রমাণ চলে এসছে যথেষ্ট পার্থকে তোলার জন্য। পার্থকে তুলবে নাকি রেখে তার থেকে কিছু নথি নেবে, সেটা এখন সময় বলবে। ইডি ঠিক করবে, সিবিআই ঠিক করবে, এজেন্সি ঠিক করবে, সেটা দেখা যাবে। এবারে আরেকজনকে তলব করা হয়েছিল, সুজিত বসু, বুঝলেন তো? সুজিত বসু দমকল মন্ত্রী, সে নাকি অসুস্থ, এই প্রচার করছিল, কালকে পর্যন্ত প্রচার করেছে। হঠাৎ করে নাকি অসুস্থ হয়ে গেছে। যেদিন তাকে সমন পাঠানো হয়েছে কলকাতার সিজিও কমপ্লেক্সে পুরো নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে, তাকে যখন সমন পাঠিয়ে ডাক পাঠানো হয়েছে, তার ছেলের নাম সমুদ্র বসু, সে গিয়ে বলছে আমার বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, এই দেখো কাগজ, সিজিও কমপ্লেক্সে জমা দিয়ে এসছে। তাহলে প্রচারে যাবে না তো? প্রচারে যাবেন না তো সুজিত বাবু? এখন দেখা যাক কি হয়। আর এই মিথিলেশ কুমার মিশ্র যিনি অ্যারেস্ট করেছিলেন, তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের
তিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন, তিনি পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করেছিলেন এবং সেই ইডিরই একটা বাছাই করা টিম আজকেও নাকতলার বাড়িতে পৌঁছে গেছে। বন্ধুরা, সব মিলিয়ে যা চলছে লক্ষণ ভালো না, বারবার বলছি লক্ষণ ভালো না। আপনাদের এই ময়না পিসি তার যা কথাবার্তা শুনছেন তো, ভুল ভাল বকে যাচ্ছে, বলছে বাইরে থেকে বহিরাগতরা এসে ভিড় করবে, ভোট দেবে এবং আপনারা আটকাবেন। তার কথা শুনছে, তার কথা গ্রামবাসীরা শুনছেন, তার কথা শহরের মানুষ শুনছেন, তার কথা পাড়া প্রতিবেশী সবাই শুনছেন। এই ময়নার ঘটনা ভালো করে চোখে আঙুল দিয়ে আমাদের শিখিয়ে দিচ্ছে যে পিসির কথা শোনো, পিসি বলেছে ঝাঁটা নিয়ে তাড়া করো, পিসি বলেছে। এই কারণে তারই দলের সমস্ত যারা মনোনয়নপত্র পেশ করেছেন, যারা ভোটের প্রার্থী হয়েছেন তৃণমূলের, তারাই এখন গ্রামবাসীদের হাতে তাড়া খাচ্ছেন। আর নরেন্দ্র মোদীর সভায় ভিড় বাড়ছে, পিসির সভা, ভাইপোর সভা পুরোপুরি ফাঁকা যাচ্ছে। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শুনুন, ভাইপো এখন প্রচারে বেশি যাচ্ছেন না। তার যে সহায়ক সংস্থা আইপ্যাক রিপোর্টের পর রিপোর্ট দিচ্ছে, বলছে ভাইপো জানতে চাইছে সেই সংস্থার কাছে, আচ্ছা আমরা কতটা জল দিয়েছিলাম, কতটা দুধ ছিল, কতটা অরিজিনাল ভোট ছিল, আর কতটা ছাপ্পা ছিল, একটু হিসেবটা দাও। এসআইআর হয়ে গেছে 90 লক্ষের বেশি নাম, যখন ভুয়া নাম বাদ পড়ে গেছে, এবারে কি করে ম্যানেজ করা যায়, কি করে ম্যানেজ করা যায় সেই চেষ্টাটা যখন চলছে, তখন মুহুর্মুহু রিপোর্ট চাইছে, রিপোর্টে সন্তুষ্ট হতে পারছে না। আতঙ্কের কালো ছায়া, কালো মেঘ, চৈত্রের কালো মেঘ গ্রাস করেছে গোটা তৃণমূলের ওপরে, বুঝলেন তো। তারা এখন বলে বেড়াচ্ছে আমরা যদি চলে যাই তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে একাধিক সভাগুলো করেছেন আজকে, সেখানে তিনি প্রত্যেকটা সভাতে বলেছেন যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে 45 দিনের মধ্যে আমরা 7th পে কমিশন চালু করব। প্রত্যেকটা যে প্রকল্প রয়েছে, মহিলাদের জন্য 1,500 টাকা করে পান তারা, এখন দেওয়া হবে, আমরা দেব 3,000 টাকা। যুবকদের যে ভাতা দেওয়ার কথা, বেকার ভাতা, সেটা 1,500 টাকার কথা ঘোষণা করা হয়েছে, আমরা দেব 3,000 টাকা। প্রত্যেকটা প্রকল্প তো থাকবে বটেই, তার পরিমাণ আরো বাড়বে, আর্থিক পরিমাণ বাড়বে। এবং জঙ্গিপুরে সবচেয়ে বেশি তিনি যেটা বলেছেন যে এখানে কয়েকদিন আগে হুমায়ুন কবিরের একটা ফেক ভিডিও ছড়ানো হয়েছিল, তৃণমূল যেটা চেষ্টা করছে তাদের বিরোধী দলের নেতাদেরকে এআই ভিডিও করে প্রচার করার, এই কথাটা প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে যে ফেক ভিডিও আসবে, আপনারা কেউ এটা নিয়ে মাথা ঘামাবেন না, ফেক ভিডিও আসবে। এই মুর্শিদাবাদে হয়েছিল শামশেরগঞ্জ, ধুলিয়ান। এই মুর্শিদাবাদে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে পেহেলগামের মতো চিহ্নিত করে করে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হয়েছিল। এবং জঙ্গিপুরে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে সেই কথাগুলো কিন্তু উঠে এসেছে। তিনি বলেছেন যে এখানে চিহ্নিত করে করে দোকানপাট লুট করা হয়েছিল, ঘরবাড়ি লুট করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, প্রাণহানি করা হয়েছিল। এর পাশাপাশি আপনারা সতর্ক থাকবেন যে তৃণমূলের তরফে, চোরেদের তরফে, ময়নাগাজীদের তরফে, হায়নাগাজীদের তরফে ফেক ভিডিও ছড়ানো হবে, সেটা নিয়ে আপনারা কেউ মাথা ঘামাবেন না। আর এর পাশাপাশি বারবার তিনি যে কথাটা বলছেন যে ভয় আউট, ভরসা ইন, তার মানে ভয়ের পরিবর্তে ভরসার দিকে আপনারা আসুন। সবাই 23 তারিখে আর 29 তারিখে সকাল সকাল বুথে পৌঁছে যান। তারপরের দায়িত্বটা ইলেকশন কমিশনের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যে 6টা গ্যারেন্টি দিয়েছিলেন, এর আগের এপিসোডে আপনাদেরকে আমরা দেখিয়েছি। কেমন লাগলো আজকের এই এপিসোড, আজকের এই কন্টেন্ট কেমন লাগলো? যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তার কারণ আপনাদের প্রত্যেকটা মন্তব্য পড়ে আমরা অনুপ্রাণিত হই, সত্যিকারের পথ চলার পাথেও পাই আপনাদের মন্তব্য থেকে। সবাই ভালো থাকবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।